একই সাথে বাকলিং এ যাওয়ার আগে যদি কোথাও এরকম, তো আমাদের সেকশন আছে, মনে করলাম এটা হোয়াইট ফ্লেইং সেকশন একটা, এই সেকশনে একটা বিম আছে। এখন দেখা গেল এইটা টোটাল বিমটা বাকলিং এ যাওয়ার আগেই এই জায়গাটা বা হোয়াইট ফ্লেন্সটা দেখা গেল যে একটু বেঁকে গেছে, একটু হঠাৎ করে বেঁকে গেছে। হ্যাঁ, যেটা ইয়েল স্ট্রেসে পৌঁছার আগেই, আমি যদি ইয়েল স্ট্রেসের কথা বলি যে আমার বিমটা ইয়েল স্ট্রেসে যাওয়ার পরে তার মধ্যে থেকে বাকলিং শুরু হয়, ইয়েল স্ট্রেসে পৌঁছার আগেই বা ইয়েল মোমেন্টে পৌঁছার পরে দেখা যায় যে ইয়েল মোমেন্টে পৌঁছার আগেই, সরি পরে না, আগেই ইয়েল মোমেন্টে পৌঁছার আগেই দেখা যায় যে তার লোকাল কিছু জায়গায় এরকম বাকলিং হয়ে যায়। ঠিক আছে, টোটাল বিমটা বাঁকে না, কিন্তু বিমের কিছু পার্ট, এই যে ফ্লেঞ্জের কিছু পার্ট অথবা ওয়েব, ওয়েব যদি এরকম বাকাল হয়ে যায়, ওয়েব যদি এরকম বাকাল হয়ে যায়, ফ্লেঞ্জের কিছু পার্ট অথবা ওয়েবের কিছু পার্ট যদি এরকম বাকাল হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে লোকাল বাকলিং। ঠিক আছে, তো লোকাল বাকলিং একটা কমন ফেনোমেনন, আমাদের বিমের টোটাল বেন্ডিং এ যাওয়ার আগেই এই ধরনের সাইন সে দেখাইতে থাকে অথবা লোকাল বাকলিং ঘটতে থাকে। তো এটা কখন ঘটে? যখন ম্যাটেরিয়ালটা এনাফ, তার থিকনেস যদি না থাকে ইয়েল মোমেন্টে পৌঁছার জন্য, এই যে ফ্লেঞ্জের থিকনেস অথবা ওয়েবের থিকনেস যদি এনাফ না হয় ইয়েল স্ট্রেস অথবা ইয়েল মোমেন্টে রেজিস্ট করা পর্যন্ত, তার থিকনেস যদি রেজিস্ট করার জন্য তার থিকনেস যদি এনাফ না হয়, তাহলে এইরকম ইয়েল স্ট্রেসে অথবা ইয়েল মোমেন্ট নেওয়ার আগেই এরকম কিছু কিছু জায়গায় লোকাল ভাবে সে বেঁকে যায়। টোটাল বিমটা বাঁকার আগেই টোটাল বিম তার জায়গায় থাকবে, মানে সে বাঁকবে না, সে ঠিক আছে, কিন্তু তার থিকনেস কম হওয়ার কারণে তার কিছু কিছু জায়গায় এরকম বেঁকে যেতে পারে। তো এগুলোকে বলা হচ্ছে লোকাল বাকলিং। তো লোকাল বাকলিং সাধারণত অনেকটা স্ল্যান্ডারনেস রেশিওর উপরে, এটা ফ্লেঞ্জের ক্ষেত্রে বাকলিং হইতে পারে, আবার টোটাল বিমটা সাইড ওয়াইজও বেঁকে যেতে পারে। আমি যদি বলি যে এরকম একটা বিম যাচ্ছে, এরকম একটা বিম যাচ্ছে, তো এই বিমটা বাঁকার কথা ছিল নিচের দিকে, নিচের দিকে না বেঁকে সে যদি সাইড ওয়াইজ এইভাবে বেঁকে যায়, এরকম হইতে পারে না অনেক সময় লোড হওয়ার কারণে সে যদি এরকম সাইড ওয়াইজ বেঁকে যায়, তখন সেই ক্ষেত্রে সেটাও কিন্তু লোকাল বাকলিং এর আন্ডারে পড়ে, যে সে বটমের দিকে না বেঁকে সে সাইড ওয়াইজ বেঁকে গেছে অথবা ফ্লেঞ্জের কোনো একটা জায়গা বেঁকে গেছে অথবা ওয়েবের কোনো একটা জায়গা বেঁকে গেছে, তখন এটাকে লোকাল বাকলিং বলা হয়। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এখানে এই জায়গাটা আগে বুঝলাম না, আপনি আগে যখন বলছিলেন তখন বলছেন কি যে ওয়েবের মধ্যে যে বাকলিংটা হবে ওইটা, তারপর এখন যেটা বলতেছেন তাহলে ওই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে এটাকে বলা হচ্ছে লোকাল বাকলিং আর ওইটা হচ্ছে বেন্ডিং। লোকাল বাকলিং এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, for a beam the compression flange must be able to reach yield stress to attain the moment my। আচ্ছা, এই কম্প্রেশন ফ্লেঞ্জ যেটা আছে, এই যে ফ্লেঞ্জ সেকশন, এইটা ইয়েল স্ট্রেস পৌঁছার পর্যন্ত যে মোমেন্টটুকু বিয়ার করতে পারে এটাকে বলতেছে ইয়েল মোমেন্ট ওয়াই। এই ওয়াই সে নেওয়ার ক্ষমতা থাকতে হবে, যদি সে ওই ওয়াই নেওয়ার ক্ষমতা না থাকে তখন ফ্লেঞ্জ দেখা যায় যে বেঁকে যায় অথবা ওয়েব বেঁকে যায়, এটাকে বলা হচ্ছে লোকাল বাকলিং। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফ্লেঞ্জের যে উইডথের সাথে তার যে থিকনেস, এই থিকনেসের যে রেশিও, এই রেশিও একটা আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে এই স্ল্যান্ডারনেসটা বের করি। ওকে, তো এই স্ল্যান্ডারনেস, তো এটা শুধুমাত্র ফ্লেঞ্জের সাথে ওয়েবের রেশিও দিয়ে আমরা বের করি, ফ্লেঞ্জের উইডথের সাথে ফ্লেঞ্জের থিকনেসের রেশিও দিয়ে আমরা এই স্ল্যান্ডারনেস বের করি। যখন তার স্ল্যান্ডার বেশি হয়ে যায়, মানে থিকনেসটা তার উইডথের তুলনায় অনেক কম হয়ে যায়, তখন এই ধরনের লোকাল বাকলিং ঘটতে পারে। অথবা টোটাল বিমটাই দেখা গেল বাঁকার কথা ছিল, এরকম বিমটা যদি হয় বাঁকার কথা ছিল এরকম নিচের দিকে,
লোডের কারণে। কিন্তু কোনো কারণে দেখা গেল যে লোডের কারণে সে নিচের দিকে না বেঁকে সে এরকম সাইডের দিকে বেঁকে যায়, এরকম সাইডের দিকে বেঁকে যেতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের বাকলিং, এরকম সাইডের দিকে এরকম ব্যান্ড হয়ে যেতে পারে, এটাও কিন্তু এক ধরনের বাকলিং। সেইটাও ঘটে স্ল্যান্ডারনেস এর জন্য। স্ল্যান্ডারনেস কি? তখন এই লেংথ, এইটা যে লেংথ এবং এই যে ডেপথ, এই দুইটার একটা রেশিও আছে। এখানে যেরকম বিটি রেশিও ছিল, এরকম লেংথ এবং ডেপথের একটা রেশিও আছে। এই রেশিও যদি প্রপারলি মেনটেন না হয় তাহলে এরকম সাইড ওয়াইজও সে বাকল হয়ে যেতে পারে। তখন এই বাকলিং আটকানোর জন্য কিছু দূর পর পর এরকম পাত ওয়েল্ড করে লাগাই দিতে হয়, মানে আনসাপোর্টেড বা স্ল্যান্ডারনেসটা কমিয়ে নিয়ে আসা হয়। কিছু দূর পর এরকম ওয়েল্ড করে এই পাতগুলা লাগাই দিতে হয়। তাহলে গিয়ে তখন কিন্তু সে তার আনসাপোর্টেড লেংথটা কম থাকে এবং এই সাইড ওয়াইজ বাকলিং এর প্রবণতা কমে যায়। আমি কি বুঝাইতে পারছি? স্যার এটা যে বিমটা বলছে ওটা তো সাইডে বেঁকে যেতে পারে, তো সাইডে বেঁকে যাওয়ার ক্ষেত্রে আমার কি দুই পাশে এই পাত দিয়ে কানেক্ট করে দিতে হবে? কারণ হচ্ছে দুই পাশ থেকে তো বাকলিংটা হতে পারে। হ্যাঁ, এটা দুই পাশেই কানেক্ট করা হয়। এই যে এটা যদি আমরা দেখি, এটা সেকশনটা যদি আমরা দেখি, এটা দুই পাশ থেকে অ্যাকচুয়ালি কানেক্ট করা হয়। এটা যদি হয় এরকম সেকশনটা, তাহলে এটাকে আমরা ব্রেসিংও বলি। বিমের ক্ষেত্রে এটা ব্রেসিং বলি। কলামের ক্ষেত্রে যেরকম ব্রেসিং আছে, বিমের ক্ষেত্রে একটু নির্দিষ্ট দূরে পর এরকম ব্রেসিং প্রোভাইড করা হয়। এটা এই পাশেও প্রোভাইড করা হয়, অপর পাশেও প্রোভাইড করা হয়। আবার সিমিলার এই পাশেও প্রোভাইড করা হয়, অপর পাশেও প্রোভাইড করা হয়। এরকম সলিড একটা পাত দিয়ে কিছু দূর পর তাকে এইভাবে আটকাই দেওয়া হয় যাতে সাইডের দিক দিয়ে সে বেঁকে না যায়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এটাও ওয়ান কাইন্ড অফ বাকলিং। দিস ইজ অলসো লোকাল বাকলিং বিকজ ইট ইজ নট বেন্ডিং। বেন্ডিং শুধুমাত্র হয় লোড যে ডিরেকশনে কাজ করতেছে সেই ডিরেকশনে সে যদি বাঁকে, তখন সেটাকে বেন্ডিং বলতেছে। আর আদারওয়াইজ দিস ইজ কল্ড বাকলিং। তো তো ইয়েল্ড এর পরে আরেকটা মোমেন্ট আছে, হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। ইয়েল্ড পর্যন্ত তো হয়, তারপরে হচ্ছে প্লাস্টিক পর্যন্ত সে যাইতে পারে, এরপরে গিয়ে সে ফেল করে। আচ্ছা, তো যে সকল মেম্বার ফুললি প্লাস্টিক মোমেন্ট ডেভেলপ করতে পারে বা নিতে পারে, হ্যাঁ, বিফোর লোকাল বাকলিং হওয়ার আগেই সে প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত যাইতে পারে, এরপরে দেখা যায় যে লোকাল বাকলিং হয়, আলটিমেটলি টোটাল বিমটা বাকলিং হয় এবং ফেলিওর হয়। তখন এই সেকশনটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট সেকশন। নন কম্প্যাক্ট সেকশন আমি বলছি যে রেঞ্জ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়েল্ড, এরপর একটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? তো প্রথমে ইয়েল্ডে পৌঁছে তারপরে প্লাস্টিকে যায়, তারপরে ফেলিওর স্টেজে চলে যায়। এটা হচ্ছে আলটিমেট অর ফেলিওর মোমেন্ট। তো এইটাকে আমরা ধরি না, সাধারণত আমরা অ্যালাউ করি স্টিলের ক্ষেত্রে প্লাস্টিক পর্যন্ত অ্যালাউ করি, যে ইয়েল্ডে যাবে, তারপরে প্লাস্টিক মোমেন্টে যাবে, তারপরে ফেল করে যাবে। কারণ প্লাস্টিক মোমেন্টের পর থেকেই দেখা যায় যে লোকাল বাকলিংটা স্টার্ট হয়ে যায়। লোকাল বাকলিং আলটিমেটে যাইতে যাইতে লোকাল বাকলিংটা স্টার্ট হয়ে যায়। তখন আমি যতই মানে সাপোর্ট ইউজ করি না কেন, প্লাস্টিক মোমেন্টের পরে লোকাল বাকলিংটা স্টার্ট হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে আলটিমেটে যাইতে যাইতে দেখা যায় যে এমনিতে লোকাল বাকলিং স্টার্ট হয়ে স্ট্রাকচারটা কোলাপস করার প্রবণতা থাকে। তো আলটিমেটে আমরা পৌঁছার আগেই এই ধরনের লোকাল বাকলিং যদি স্টার্ট হয়ে যায়, তখন এটা একরকমের সেকশন। আর আমরা যদি টোটাল প্লাস্টিক মোমেন্ট নিতে পারে, তার আগে কোনো ধরনের লোকাল বাকলিং স্টার্ট না হয়, তখন সেটাকে কমপ্লেক্স সেকশন বলে। নন কমপ্লেক্স সেকশন হচ্ছে সে ইয়েল মোমেন্ট পর্যন্ত নিতে পারে, প্লাস্টিক মোমেন্টে গেলেই তার লোকাল বাকলিং স্টার্ট হয়ে যায়। এগুলোকে বলা হচ্ছে নন কমপ্লেক্স সেকশন। সে প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত কিন্তু
মানে থাকে না, সে ইয়েল মোমেন্ট পর্যন্ত সে স্ট্রেস নিতে পারে, তারপরে স্ট্রেস আসলেই মানে প্লাস্টিক মোমেন্টে চলে গেলেই তার লোকাল বাকলিং স্টার্ট হয়ে যায়। তো এইরকম সেকশনকে বলা হচ্ছে নন কম্প্যাক্ট সেকশন। আর স্ল্যান্ডার এলিমেন্ট তো আমি এর আগে বলছি যে লোকাল বাকলিং হয় যদি কোনো ধরনের ল্যাটারাল সাপোর্ট না থাকে। এইটা হচ্ছে ইয়েল মোমেন্টের আগেই দেখা যায় যে বাকল শুরু হয়ে যায়, মানে যদি কোনো ধরনের ল্যাটারাল সাপোর্ট ইউজ না করি তখন ইয়েল মোমেন্টে পৌঁছার আগেই দেখা যাবে যে বাকলিং শুরু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে স্ল্যান্ডার এলিমেন্ট আর কি। ওকে, সাধারণত আমাদের যে ডাব্লিউ সেকশন গুলা এগুলো সবগুলো কম্প্যাক্ট সেকশন হয়, কারণ এটা তো এএসটিএম স্ট্যান্ডার্ড বানাইছে, ডাব্লিউ সেকশন গুলা বা এআইএসসি স্ট্যান্ডার্ডে বানাইছে ডাব্লিউ সেকশন গুলা, এগুলো সবগুলাই কম্প্যাক্ট সেকশনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। মানে এরা কিন্তু প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত মোমেন্ট নিতে পারবে বা স্ট্রেস নিতে পারবে, এরপরে গিয়ে তার বাকলিং স্টার্ট হবে। হ্যাঁ, আর নন কম্প্যাক্ট গুলা ইএল পর্যন্ত নিতে পারতো, প্লাস্টিকে গেলেই আবার তার মধ্যে বাকলিং স্টার্ট হয়ে যায়। তো স্ট্যান্ডার্ড ক্ষেত্র দেখা যায় যে ইএলড এর আগেই বাকলিং স্টার্ট হয়ে যায়। এই তিনটাকে ভিন্ন নাম দিছে, কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, স্ল্যান্ডার। তো আমাদের ডাব্লিউ সেকশন সাধারণত স্ট্যান্ডার্ড থাকে। আর ল্যাটারাল বাকলিং তো আমি একটু আগে বললাম যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে বাঁকতে পারে। তো যার কারণে দেখা যায় যে ওই বিমের কিছু দূর পর পর আমি যদি দেখি এই যে ব্রেসিং প্রোভাইড করা হয় ওইটাকে আমরা নাম দিয়েছিলাম ওই যে এরকম পাত দিয়ে দেখা যায় যে কিছু দূর পর পর এক্সট্রা পাত লাগিয়ে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ল্যাটারাল ব্রেসিং অর এলবি। এটা হচ্ছে স্ল্যান্ডারনেসটা কমানোর জন্য, লোকাল বাকলিংটাকে আটকানোর জন্য। আর তার একটা নিড আছে যে বিমের লেন্থ কত হইলে এই ল্যাটারাল ব্রেসিং আমার কত স্পেসিং এ দিতে হবে, ম্যাক্সিমাম কত দূরে দূরে আমরা দিতে পারবো। মিনিমাম তো আমরা যত ঘন ঘন করে দিব এটা তো তত ভালো, যত ঘন ঘন করে দিব ভালো, কিন্তু তারপরও মিনিমাম যতটুকু স্পেসিং এ আমাকে দিতেই হবে, না দিলে আমার হবেই না। হ্যাঁ, সে বাকলিং এ চলে যাবে, সে ইয়েল মোমেন্টে পৌঁছাবে না, তার আগেই বাকলিং এ চলে যাবে। ওই যতটুকু ম্যাক্সিমাম স্পেসিং ইউজ করা যায় এটাকে বলা হচ্ছে এলসি বা ক্রিটিক্যাল ব্রেসিং লেন্থ। একটা হচ্ছে এলবি যেটা হচ্ছে ডিজাইন ব্রেসিং লেন্থ, এলসি ক্রিটিক্যাল ব্রেসিং লেন্থ। ওকে, তো বিম ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ওই যে এলবি এবং এলসি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিম ডিজাইনের ক্ষেত্রে। আমরা যদি একটু দেখি, যদি আমার দেখা যায় যে ডিজায়ার্ড ব্রেসিং স্পেসিং এটা যদি ক্রিটিক্যাল ব্রেসিং স্পেসিং এর সমান অথবা তার চেয়ে ছোট হয়, তাহলে অ্যালাউয়েবল স্ট্রেসের এই সূত্র, একটা বিম কতটুকু স্ট্রেস নিতে পারবে এটাকে এফ বি দ্বারা প্রকাশ করা হয় এবং এটা ডিপেন্ড করে 0.66 FY এই সূত্র দিয়ে। ঠিক আছে, এখন তাহলে এলসির মান বের করতে হবে এবং এলবির মান বের করতে হবে। বের করে দেখতে হবে যে একটা আরেকটার চেয়ে ছোট কিনা অথবা সমান কিনা। ছোট অথবা সমান হইলে যে কোনো একটা বিম যে স্ট্রেস নিতে পারে সেটা এই সূত্র দিয়ে ডিপেন্ড করা যায়। তো এখন এলসি বের করার যে সূত্রটা সেইটা এখানে গিভেন। এলসি বের করার সূত্রটা ডিপেন্ড করে দুইটা সূত্রের উপরে, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল আর কি, মানে ব্রেসিং লেংথ, ক্রিটিক্যাল ব্রেসিং লেংথ। তো এই সূত্রতে কম্পোনেন্ট আছে বিএফ হচ্ছে উইডথ অফ দ্য ফ্লেঞ্জ, এফওয়াই তো আমরা জানি, আর এই সূত্রতে এফওয়াই ডি হচ্ছে ডেপথ, এফ হচ্ছে এরিয়া অফ দ্য ফ্লেঞ্জ, মানে ফ্লেঞ্জ হচ্ছে এই উপরের পাখনা অংশটা, এটাকে আমরা ফ্লেঞ্জ বলি। এইটার ডেপথ উইডথ এটাকে আমরা বলি হচ্ছে বিএফ, অথবা এইটার এরিয়া এটাকে আমরা বলি এএফ। ওকে, এটা আমরা যে বিম সেকশন চুজ করব এটা চার্টে গেলে আমার তার ফ্লেঞ্জের উইডথ কত, ওই ফ্লেঞ্জের এরিয়া কত সেটা আমরা পেয়ে যাব এবং এখানে আমরা ইউজ করতে পারবো। পরে আমরা ক্রিটিক্যাল যে লেংথটা
সেটা বের করতে পারবো এবং এই দুইটার মধ্যে মিনিমাম যেটা আছে সেটা আমরা নিব। অথবা এটা তো গেল হচ্ছে হোয়াইট ফ্লেঞ্জ সেকশনের জন্য। যদি আমরা ডিরেক্ট স্কোয়ার বার অথবা রেক্টেঙ্গুলার বার অথবা প্লেট অথবা রাউন্ড বার এগুলা ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় সূত্রটাকে মানে অ্যালাউয়েবল স্ট্রেসটাকে বাড়ানো যায় যদি সলিড হয়, সলিড রেক্টেঙ্গুলার বার। হ্যাঁ, মানে টোটাল বিমটাই হচ্ছে স্টিল দ্বারা তৈরি, এর ভিতরে কোনো ফাঁপা ফুপা কিছু নাই, ডিরেক্ট এরকম। তখন সেই ক্ষেত্রে অ্যালাউয়েবল স্ট্রেসের সূত্র এইটা, অথবা স্কোয়ার বার হইতে পারে অথবা রাউন্ড সলিড বার হইতে পারে, রাউন্ড বার। হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালাউয়েবল স্ট্রেসের সূত্র এটা একটু বাড়াইতে পারে, যদিও এটা আমরা সাধারণত ইউজ করি না, কারণ আমরা তো সলিড সেকশন, এটা আনইকোনমিক্যাল। আমরা যে সলিড একবার স্টিল সেকশন দিয়ে একটা বিম বানাই অথবা রাউন্ডের সেকশন দিয়ে একটা বিম বানাই, এটা আনইকোনমিক্যাল। আমরা সাধারণত হোয়াইট ফ্লেঞ্জ ইউজ করি, অতএব এইটা আমার না জানলেও চলবে। আমি শুধুমাত্র অ্যালাউয়েবল স্ট্রেসের সূত্র হচ্ছে 0.66 FY, এবং এটা অবশ্যই এই শর্তটা মানতে হবে, মানে আমার ডিজায়ার্ড ব্রেসিং লেংথ এটা ক্রিটিক্যাল ব্রেসিং লেংথের ছোট অথবা সমান হইতে হবে, তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? স্যার যদি এখানে যে ডিটা ডিটা কি স্যার? হ্যাঁ, ডি যে একটা FY ডি, মানে ডিটা কি এটার আমার যে এটা হাইটটা সেটা? হ্যাঁ হ্যাঁ, হাইট যেটা ডেপথ। জি স্যার। ওকে। আর যদি আমার এলবি যদি এলসির চেয়ে বড় হয়ে যায়, মানে ডিজায়ার্ড ব্রেসিং লেংথ ক্রিটিক্যাল ব্রেসিং লেংথের চেয়ে যদি আমার বড় হয়ে যায়, দেখা গেলো যে আমার এর চেয়ে বড় হয়ে গেছে, ক্রিটিক্যাল যতটুকু মিনিমাম দিতে হবে তার চেয়ে বেশি তে দিতে হচ্ছে, মানে বেশি হয়ে গেছে, বেশি লেংথের হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমার অ্যালাউয়েবল স্ট্রেস, বিম কতটুকু স্ট্রেস নিতে পারে, এটা বের করার সূত্র হচ্ছে, এখানে দুইটা বড় বড় সূত্র লেখা আছে, সূত্র মুখস্থ করার কিছু নাই, এটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। এখানে কিছু শর্ত আছে, এই শর্তের উপরে ডিপেন্ড করে এখানে তিনটা ইকুয়েশন দিয়ে এফ বির মান বের করা যায়, আবার এফ বি টু এর মান এই দুইটা ইকুয়েশন দিয়ে বের করা যায়। এই শর্তের উপর ডিপেন্ড করে সবগুলা চার্টে পাওয়া যায়। তো এইটার মধ্য থেকে আমরা ম্যাক্সিমাম যেটা সেটাই আমরা নিব, যতটুকু অ্যালাউয়েবল স্ট্রেস হিসেবে থাকবে আমরা নিতে পারবো। এছাড়া বিম ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমার ডিফ্লেকশনটা কন্ট্রোল হয় কিনা। যে বিম তো আমার মানে এটা তো আর কনক্রিট না যে ফেটে পড়ে যাবে, স্টিল কিন্তু ডিফ্লেক্টেড হয়েও লোড নিতে পারে। তাহলে এই ডিফ্লেকশন যদি হয়ে যায় তার মধ্যে, সে কিন্তু ভেঙে পড়বে না, তার মধ্যে ওই প্লাস্টিক মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট যাওয়া পর্যন্ত সে এইভাবে ডিফ্লেক্টেড হয়ে বসে থাকবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফ্লেকশন। তো এইটা লোড যদিও নিতে পারবে, কিন্তু ডিফ্লেকশন হইলে আহ অনেক ধরনের সমস্যা হয়, যেমন আনডিজারেবল ভাইব্রেশন, ভাইব্রেশন হইতে পারে আমার স্ট্রাকচারে, যেহেতু এটা ডিফ্লেক্ট হয়ে বসে আছে। মেশিনারি যদি আমি সেট করে রাখি স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে, এগুলা মিস অ্যালাইনমেন্ট হয়ে যেতে পারে, মানে ফ্লোর যদি ডেবে যায়, তাহলে তো অবশ্যই যে মেশিনারিজ গুলো আমি এখানে সেট করব, মেশিনারিজের কথা কেন বলা হয়েছে, কারণ আমরা স্টিল বিল্ডিং গুলা সাধারণত আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য বানাই, অনেক মেশিনারিজ এই ফ্লোরে ফিট করা থাকে, তো এগুলো দেখা যায় মিস অ্যালাইনমেন্ট হয়ে যাবে। রুফের মানে এটা যদি বসে যায়, তাহলে এর সাথে পার্টিশন ওয়ালও বসে যায়, রুফের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ড্যামেজ অফ রুফিং হইতে পারে। আর এই বসে যাওয়াটার কারণে মাঝখানটা ডেবে যেতে পারে, এটাকে বলা হচ্ছে পন্ডিং ইফেক্ট। এরকমও হইতে পারে ফ্ল্যাট রুফের ক্ষেত্রে, এই ধরনের পন্ডিং ইফেক্টও দেখা যেতে পারে। তো এই ডিফ্লেকশন আবার লিমিটের মধ্যে আছে কিনা এটাও চেক দিতে হবে। তো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মোমেন্টের কারণে কতটুকু ডিফ্লেকশন হবে এখানে দেওয়া
স্ট্রাকচার লোডের কারণে কতটুকু ডিফ্লেকশন হইলো আর সে কতটুকু ডিফ্লেকশন নিতে পারে বা এলাও করতে পারে, এর চেয়ে বেশি রিফ্লেকশন হইতে পারবে না, এটা একটা লিমিট দেওয়া আছে এখানে L/300। এটা ডেড লোড লাইভ লোড দুইটার জন্য। শুধুমাত্র লাইভ লোডের জন্য L/360। মুভিং লোড যদি হয়, মানে স্টিল স্ট্রাকচার যদি এখানে স্টিলের ব্রিজ হয়, মুভিং লোড হয়, তাহলে সেই ক্ষেত্রে L/800, L/640 আষ্ট মেথডে, এইটা ব্রিজ ডিজাইন সাধারণত আষ্ট মেথডে হয়। এরিয়া মেথডে হচ্ছে L/640। আর আমরা যেটা ইউজ করি সাধারণত অ্যাটিপিক্যাল, এটা হচ্ছে ডেড লোড লাইভ লোড দুইটা কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন লিমিট হচ্ছে L/300। তো এটা হচ্ছে মোমেন্টের জন্য কতটুকু ডিফ্লেকশন হচ্ছে আর ম্যাক্সিমাম কতটুকু। অবশ্যই সেটা ম্যাক্সিমাম থেকে ছোট হইতে হবে, ছোট হইলে আমার সেকশন ওকে, যদি বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেকশন সাইজ চেঞ্জ করতে হবে। এইগুলো হচ্ছে বিমের সিম্পল কিছু স্টেপ। একটা জাস্ট একটা অঙ্ক আছে, এটাই এক্সামে আসবে। তো এটা আমরা যদি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে যে তারা একটা W21 সেকশনের বিম তোমাকে ডিজাইন করতে হবে, যেটা ডেড লোড হিসেবে 0.5 কিপ পার ফিট আর লাইভ লোড হিসেবে 1.5 কিপ পার ফিট ক্যারি করে। আর বিমটা সিম্পলি সাপোর্টেড এবং বিমটার স্প্যান হচ্ছে 30 ফিট, মানে এক পাশে হিঞ্জ সাপোর্ট, এক পাশে রোলার সাপোর্ট, এবং বিমের স্প্যান হচ্ছে 30 ফিট। বলছে যে AISC মেথডে এটাকে ডিজাইন করতে হবে এবং স্টিল যেটা ইউজ করা হয়েছে A36 স্টিল। আর ডিফ্লেকশন লিমিট এটা বলে না দেওয়া থাকলো, যেহেতু ডেড লোড লাইভ লোড দুইটাই দেওয়া আছে, দুইটার জন্য ডিফ্লেকশন বাইর করতে হবে। তার ডিফ্লেকশন লিমিট হচ্ছে L/300। আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? এখানে W21 সেকশন এটা তারা নির্দিষ্ট করে দিছে। এখন আমার ডেপথ নির্দিষ্ট 21, ডেপথ হচ্ছে আমার 21, জাস্ট খালি থিকনেসটা আমার চেঞ্জ হবে, থিকনেসটা উইডথটা চেঞ্জ হবে। তো সেইটার জন্য আমার ইয়ে করতে হবে। তো প্রথমে আমি একটা থিকনেস ওয়েট আমরা ধরে নিব, মানে আমরা ধরে নিব দিস ইজ এ W21 60 সেকশন। এটা হচ্ছে ট্রায়াল এরর মেথডে ধরতে হয় আর কি। যদি এটা অ্যাকুরেট না হয় আরো বাড়াইতে হবে, 62 করতে হবে চার্টে যেগুলো অ্যাভেলেবল আছে। যদি এটাতেও না হয় তাহলে 65 করতে হবে। এইভাবে চেক করে করে আসতে হয়। তো প্রথম যে ট্রায়ালটা দিব সেটা হচ্ছে সাধারণত W21 60 সেকশন, এরকম ধরে আমি ট্রায়াল দিব। যদি আমার, অথবা বেশিটা ধরেও ট্রায়াল দিতে পারেন, W21 এর সবচেয়ে বেশি যেটা আছে সেটা ধরেও ট্রায়াল দিতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, তো এখানে 60 সেকশন ধরে ট্রায়াল দিচ্ছে। 60 দিয়ে কি বোঝায়? তার বোঝায় তার ওয়েট পার ফিটে 60 পাউন্ড। এটা কিপে নিয়ে গেছে 0.6 কিপ পার ফিট। আচ্ছা, তাহলে টোটাল লোডটা কত? ডেড লোড আমরা দেওয়া আছে 0.5 কিপ পার ফিট, লাইভ লোড দেওয়া আছে 1.5 কিপ পার ফিট, এবং তার সেলফ ওয়েট হচ্ছে 0.06 কিপ পার ফিট। তাহলে ওই বিমটার মধ্যে টোটাল লোড কাজ করতেছে 2.06 কিপ পার ফিট। স্যার, হ্যাঁ, আমরা তো সেলফ লোডটারই তো ডেড লোড হিসেবে ধরি না, তাহলে এখানে দুটা ডেড লোড আসলো তো। এটা স্যার এখানে যে 0.5 টা ডেড লোড বলছেন, সেলফ ওয়েট ছাড়াও আমরা ফ্লোর ফিনিশ বসতে পারে, পার্টিশন ওয়াল বসতে পারে, ওইটার জন্য লোডিং আসতে পারে। মানে এই বিমটার উপরে যদি আমি পার্টিশন ওয়ালের লোড বসে, মানে এখানে আমি যদি ধরি একটা ওয়াল হয়, একটা ওয়াল হয়, তাহলে এটার লোডও তো এক্সট্রা হিসেবে আসবে না? ওই টাইপের লোড দিয়ে দেওয়া আছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এই টাইপের লোড এক্সট্রা হিসেবে দিচ্ছে। দিস ইজ অলসো ডেড লোড, অথবা ফ্লোর ফিনিশ টাইপের হইতে পারে, যে কোনো টাইপের হইতে পারে। তো এটা দিয়ে দেওয়া আছে 0.5 কিপ পার ফিট। তারপর হচ্ছে লাইভ লোড হচ্ছে 1.5 কিপ পার ফিট, আর তার নিজস্ব ওয়েট হচ্ছে 0.06। তাহলে তার টোটাল লোড পাইলাম হচ্ছে 2.06। এবং টোটাল মোমেন্ট আমরা জানি, মোমেন্ট বের করা খুবই ইজি, সিম্পলি সাপোর্টেড বিম WL²/8। W পাওয়া গেছেন, L² L হচ্ছে তার স্প্যান, স্প্যান হচ্ছে 30 ফিট ডিভাইডেড বাই 8 করলে আমি টোটাল মোমেন্ট পাওয়া গেলাম। এখন টোটাল মোমেন্ট পাওয়া গেলে
আমি এখানে আরেকটা জিনিস চিন্তা করি যে এলবি ইজ স্মলার দেন এলসি, মানে আমি ক্রিটিক্যাল যে লেংথ, ব্রেসিং লেংথ, সেটা এলবির চেয়ে আমার যে ডিজায়ার ব্রেসিং লেংথ এটা এলসির চেয়ে ছোট, কারণ এখন আমি ব্রেসিং বাইর করে নাই, পরে আমি চেক করব, জাস্ট আমি এখন ধরে নিই, এটা যেরকম ধরছি পরে কিন্তু আমি আবার চেক করব। তো এখানেও এটা ধরে নিছি, পরবর্তীতে আমরা এটা চেক করব। যদি আমার এই শর্ত হয় তাহলে ওই বিমটার অ্যালাউয়েবল স্ট্রেসের সূত্র হচ্ছে 0.66 FY। যেহেতু এটা 36 স্টিল, তাহলে FY হচ্ছে 36। এটা করলে তার অ্যালাউয়েবল স্ট্রেস বিমের এত কেএসআই, এই এত কেএসআই স্ট্রেসটা সে অ্যালাউ করতে পারে ম্যাক্সিমাম। তো ওইটা দিয়ে আমি ওই যে বলছিলাম যে সেকশন মডুলাস, তাহলে কতটুকু সেকশন মডুলাস দরকার এই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য, যে মোমেন্টটা আসতেছে লোডের কারণে। যেহেতু আমি জানি তার মধ্যে অ্যালাউয়েবল স্ট্রেস এত, মোমেন্ট আসতেছে এত, তাহলে আমি তার সেকশন মডুলাস বের করতে পারবো, কারণ সেকশন মডুলাস এস এর সূত্র আমরা এস এম এ পরে আসার কথা, এম বাই স্ট্রেস or এফডি। ঠিক আছে, তাহলে সেকশন মডুলাস আমি মোমেন্টকে আমি অ্যালাউয়েবল স্ট্রেস দ্বারা ভাগ করলে আমি সেকশন মডুলাস পাওয়া যাব। মোমেন্ট হচ্ছে 231.75 কিপ ফিট, তাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করলাম, ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস। হ্যালো, জি স্যার। ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস। তাহলে এই সেকশন মডুলাসটা আমি পাই গেলাম হচ্ছে 117.1 ইঞ্চি টু দি পাওয়ার 3। এই সেকশন মডুলাস হচ্ছে আমার দরকার, এই সেকশন মডুলাস হচ্ছে আমার দরকার এই মোমেন্টকে ব্যালেন্স করার জন্য। এখন আমি কতটুকু সেকশন মডুলাস প্রোভাইড করছি সেটা আমাকে দেখতে হবে। আমরা যে সেলফ ওয়েট হিসেবে 60 ধরছি, এই 60 ধরে আমি যে সেকশন মডুলাস প্রোভাইড করছি সেটা আমাকে দেখতে হবে। যদি দেখি আমি ওই সেকশন মডুলাস ওকে আছে তাহলে ওকে, আর যদি নট ওকে থাকে তাহলে এমন একটা সেকশন মডুলাস, এটা ভুল আছে, এটা সেকশন মডুলাস এস, এমন একটা সেকশন মডুলাস আমাকে থেকে বড়, এটা চার্টেই পাওয়া যাবে, ওই চার্টেই পাওয়া যাবে। এখানে যেরকম 60 পাউন্ড পার ফিট ধরছে, ধরে দেখছে ট্রায়াল দিয়ে যে হয় না, এই কারণে তারা পরবর্তী নিচে হচ্ছে 62 নিয়ে তারপরে তারা দেখছে। ওকে, এই যে সেম প্রসিডিউর আবার ফলো করে তারা দেখছে। আমি কি স্যার এই বুঝাইতে পারছি? জিনিসটা বুঝি নাই স্যার। মানে 117 পর্যন্ত তো বুঝলাম স্যার, যে সেকশন মডুলাসটা বের করলাম, তারপর কি এই হলো? সেকশন মডুলাস এটা আমার দরকার ওই মোমেন্টটাকে রিডিউস করার জন্য, রিকোয়ার্ড। তারপরে হচ্ছে আমার তো মানে একটা সেকশন আমরা ধরছিলাম W2160, তাই না? জি স্যার। তাহলে চার্টে গিয়ে ওই W2160 যেটা আমার মেম্বার, তার সেকশন মডুলাস কত আমরা দেখতে হবে। মনে করলাম তার সেকশন মডুলাস পাইলাম আমি হচ্ছে 110 ইঞ্চি কিউব, তাহলে আমি প্রোভাইড করতেছি কত? 110 ইঞ্চি কিউব, ঠিক আছে, কিন্তু আমার দরকার হচ্ছে 117 ইঞ্চি কিউব। তাহলে কি এটা হইলো? না স্যার। আচ্ছা, তখন এই জায়গায় আমরা এটাকে ক্রস দিয়ে দিব, ক্রস দিয়ে এটাকে বাড়ায় একটু হেভিয়ার সেকশন ধরবো, 62 ধরবো। তাহলে 62 ধরলে সেলফ ওয়েট তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন কি আর 0.06 হবে না নাকি স্যার। 0.062 হবে? তাহলে 62 হবে, ওইটার জন্য মোমেন্টও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অ্যালাউয়েবল স্ট্রেস অবশ্য সেম থাকবে, মোমেন্টও চেঞ্জ হয়ে যাবে। ওইটার জন্য আবার সেকশন মডুলাস চেক করব, চেক করে দেখব ঠিক আছে রিকোয়ার্ডটা প্রোভাইডের চেয়ে ছোট কিনা। স্যার একটা আমি বুঝাইতে পারছি? একটা প্রশ্ন ছিল স্যার।
স্যার 117 চাইতে যদি অনেক বেশি চলে আসে, আমি যে একটা সেকশন নিলাম, এর কাছে অনেক হ্যাঁ, বেশি তাহলে চলে আসে, ইকোনমিক্যাল হইলো না। জি স্যার, তখন কি ওই ওকে ওই থাকবে, ওকে থাকবে, আর চেক করার দরকার নাই, ইকোনমিক্যাল হবে না। তখন কি স্যার ওই ছোট কোনো মানে 117 কাছাকাছি কোনো সেকশন নিব কোনো নাকি আবার? সেকশন নিতে পারবা, Okay. 117 কাছাকাছি কোনো সেকশন নিতে পারবে। এটা স্টিল স্ট্রাকচার হচ্ছে ট্রায়াল এরর মেথডে এটা ইয়ে করে আর কি, কাজ করে, যে যত বেশি ট্রায়াল এরর দিবা তত এটা কাজ করে। তো এটা খুব মজার জিনিস হচ্ছে, আমরা এত কষ্ট করে বাইর করতেছি না, এটা কিন্তু ইটাপসে দিয়ে দিলে, ইটাপস কিন্তু এরকম ট্রায়াল এরর মেথডে সে অনেকবার ট্রায়াল দেয় তার সেকশন থেকে, এবং যেটা সে ওইটা ডিরেক্ট বলে দিবে তোমার। কারণ আমি পাইলাম মনে করো যে 2162 দিস ইজ ইকোনমিক্যাল সেকশন, এবং ওই সেকশন মনে আছে কাছাকাছি, এবার ইটাপসে তোমার ওইটা বলে দিবে ডিরেক্ট। ট্রায়াল এররের কাজটা আমাদের তখন কমে যায়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে 17 এর কাছাকাছি কি বলছিলেন স্যার, এটা বুঝি নাই, ওই যে সেকশনের ব্যাপারটা। ওই যে 117 যেটা, এটা হচ্ছে এই মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য। এর ডেপথ তো একই, ডেপথ আমি তো চেঞ্জ করতে পারবো না, কারণ ডেপথ তো সে বলে দিছে W21, দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস তার ডেপথ 21 এর বেশি হইতে পারবে না। তাহলে আমার ক্যাপাসিটি বেশি হবে কিভাবে? আইদার তার থিকনেস বাড়াবো অথবা তার উইডথ বাড়াবো। আমি বলছিলাম না যে থিকনেস অথবা তার উইডথ বাড়াবো, যেটাকে একটা প্যাকেজ হিসেবে আমরা বলি হচ্ছে সেকশন মডুলাস বাড়াবো। থিকনেস অথবা উইডথ বাড়াবো, কখন বাড়বে? যার সেকশন মডুলাস বেশি তার থিকনেস উইডথ তো তত বেশি। তো এখন আমি হিসাব করে বের করলাম এই মোমেন্ট রেজিস্ট করার জন্য আমার একটা সেকশন মডুলাস দরকার হচ্ছে 117 ইঞ্চি কিউব। কিন্তু আমি যে সেকশন চুজ করছি ইনিশিয়াল W21 ইন্টু 60, এই সেকশন চুজ করার পরে পাইলাম, হ্যাঁ, এই সেকশন চুজ করার পরে পাইলাম তার সেকশন মডুলাসটা হচ্ছে 110 ইঞ্চি কিউব। তাহলে আমার দরকার কত? ওই মোমেন্ট রেজিস্ট করার জন্য দরকার কত? 117। কিন্তু আমি যে সেকশন প্রোভাইড করছি সেটার সেকশন মডুলাস প্রোভাইড করতে পারে বা প্রডিউস করতে পারে কত? 110। তাহলে কি এটা হবে? না স্যার। তাহলে সেকশন মডুলাস বাড়াইতে হবে না, 117 চেয়ে বেশি হইতে হবে না, অথবা সমান হইতে হবে না। তাহলে কি আমি W2160 সেকশন দিয়ে হবে? হবে না। না স্যার। আমি তখন W2162 দিয়ে স্টার্ট করব। বুঝা গেছে? এই জায়গাটা একটু কনফিউজিং, মানে এইখানে এই লাইনটা মানে উল্টাপাল্টা লিখে ফেলছে, এইটার দিকে তাকাবো না। জাস্ট 2160 সেকশন মডুলাস চার্ট থেকে বের করবা, বের করে এটার সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে যদি দেখো যে আমার যে সেকশন মডুলাস আমি প্রোভাইড করছি সেটা আমার রিকোয়ার্ড এর চেয়ে ছোট, তাহলে আমাকে নতুন সেকশনের দিকে যাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এটা তো একটা গেল যে স্যার সেকশন মডুলাস চেক দিয়ে আমি দেখলাম ঠিক আছে, ওকে, যে স্ট্রেস জেনারেট হচ্ছে বা লোডের কারণে যে মোমেন্ট আসতেছে এটার জন্য আমার এই সেকশনটা ঠিক আছে। এখন এইখানে থামলেই হবে না। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যখন হচ্ছে আমরা সেকশন মডুলাসটা বের করি, ধরলাম যে আমার 117 আসছে, তো আমি দেখলাম যে আমার 60 এর জন্য যেটা আমি ধরলাম ওটা হচ্ছে আমার 110 বা সামথিং, যেখানে হচ্ছে এটা সেফ জন্য মানে সেফ ঠিক হচ্ছে না, তো তখন তো স্যার আমরা ডিরেক্ট মানে ডাব্লিউ যে 21 তারপর 62 এই সেকশনটা নিয়ে নিতে পারি, কারণ আমরা তো কাছাকাছি সেকশনের কাছাকাছি হ্যাঁ কাছাকাছি চলে আসলে আমরা নিতে পারি। স্যার ওটা কি ক্যালকুলেশনে তাহলে কি দরকার? কোনটার ক্যালকুলেশনের দরকার? ওই যে ওই স্যার যে ওই যে আমরা সেলফ ওয়েট ক্যালকুলেশন করতেছি। কারণ তুমি ক্যালকুলেশন এই যে এইটা পাইছো, এটা যে দরকার এই 117 সেকশন মডুলাস, এটা কি এই তার সেলফ ওয়েট 60 ধরে পাইছো না? জি স্যার। কিন্তু যখন তুমি নতুন সেকশন W62 নিলা তখন কি ওই রিকোয়ার্ড সেকশন মডুলাস এইটাই থাকবে? ও জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা তো থাকবে না, তখন 62 হয়ে যাবে, যার কারণে চেঞ্জ হয়ে যাবে। এই কারণেই ট্রায়ালটা আমরা দিচ্ছি আর
বোঝা গেছে? জি স্যার, এখন বুঝতে পারছি। কারণ ওয়েট বাড়তেছে, ওয়েট বাড়ার কারণে তার সেকশন মডুলাস আবার বেড়ে যাবে, রিকোয়ার্ড সেকশন মডুলাস। আচ্ছা, তারপরে এটা খালি চেক দিলে হবে না, তার সাথে সাথে আরেকটা জিনিস চেক দিতে হবে, দিস ইজ ডিফ্লেকশন। ওই যে আমি বলছিলাম যে আমার লোডের কারণে যে রিফ্লেকশন আসে সেটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করব, আর ডিফ্লেকশনের ম্যাক্সিমাম লিমিট এটা এই সূত্র দিয়ে বের করব, এবং এই দুইটার কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যে আমার ম্যাক্সিমাম লিমিটের চেয়ে এটা ছোট কিনা। যদি ছোট থাকে তাহলে ওকে, আর যদি ছোট না থাকে তাহলে এটা স্ল্যান্ডার বিম ডিফ্লেকশনে চলে গেছে। তখন সেই ক্ষেত্রে আমাকে বিমের লেংথ অথবা লেংথ তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, স্প্যান আমরা ডেপথ বাড়াই দিতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ওই যে ইয়াটা আছে, সূত্রটা আছে ডিফ্লেকশন বের করার, এটা হচ্ছে এম 5 ml স্কোয়ার ডিভাইডেড বাই 48 EI। এম হচ্ছে মোমেন্ট, মোমেন্ট তো বসাইলাম, কি ফিটে আছে এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য কি 12 দিয়ে গুণ করছি। এল হচ্ছে তার স্প্যান, স্প্যান হচ্ছে 30 ফিট, এটাকেও ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করছি, ডিভাইডেড বাই 48 ই। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, যেটা হচ্ছে 29,000-এর কাছাকাছি, ওইটাকে তারা 30,000 এখানে ধরছে। কেউ চাইলে 29,000ও ধরতে পারে, কারণ আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ইকুয়াল টু 29,000 সামথিং, তো ওইটাকে তারা 30,000 ধরছে আর কি। আর কেউ 29,000 ইউজ করতে পারে, 30,000 ইউজ করতে পারে। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া তো ওই যে আমি সেকশন তো এখানে চুজ করে ফেলছি W2160, এটার টেবিল যেটা আছে এই টেবিল থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া IX এটা পাওয়া যাবো XX এর সাপেক্ষে, ওই মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে ইউজ করব। ইউজ করে আমি পাইলাম ডিফ্লেকশন হয় লোডের কারণে 0.96, লোডের কারণে ডিফ্লেকশন হচ্ছে 0.96। এখন তার ডিফ্লেকশনের লিমিট কত বা ম্যাক্সিমাম কতটুকু ডিফ্লেকশন সে নিতে পারে সেটা লিমিট, লিমিটটা হচ্ছে 30 × 12, মানে L ডিভাইডেড বাই 300, এটা হচ্ছে 1.2, মানে সে অ্যালাউ করতে পারে 1.2 ইঞ্চি। আমার লোডের কারণে ডিফ্লেকশন আসতেছে 0.96 ইঞ্চি, তাহলে এটা ওকে। তাহলে আমি কি করলাম, আমি এখানে একদম খুব সহজ অঙ্ক এটা, আমি এখানে প্রথমে সেকশন মডুলাস চেক দিলাম, চেক দিয়ে আমি একটা সেকশন চুজ করলাম প্রথমে, যে সেকশন মডুলাস কত লাগে, এটা হচ্ছে বেশি যাতে সেকশন মডুলাস প্রডিউস করতে পারে এরকম একটা সেকশন চুজ করলাম। চুজ করার পরে তাহলে তো হয়ে গেল, তাহলে তো ওই মোমেন্ট নিতে পারতেছে, মোমেন্টের সাপেক্ষে বের করছি, অথবা এই মোমেন্ট নিতে পারতেছে আমরা বুঝতে পারতেছি, তাহলে মোমেন্ট নিয়ে কোনো ভেজাল নাই। তারপরে আমি ডিফ্লেকশন চেক দিতে হবে, ডিফ্লেকশনের সহকে আছে কিনা। তারপরে চেক দিতে হবে ওই যে আমরা নাম্বার অফ ব্রেসিং, আমরা তো নাম্বার অফ ব্রেসিং আমরা তো বলছি যে আমার ক্রিটিক্যাল ডিজায়ার্ড ব্রেসিং ক্রিটিক্যাল ব্রেসিং এর যে ছোট, সবসময় আমরা এটাই ধরি, মানে স্ট্যান্ডার্ড রেশিও কম ধরি। তো এখন ব্রেসিং ছোট, কিন্তু ব্রেসিং দিতে হবে কতটুক পরে পরে, যে কতটুক পরে পরে ব্রেসিং প্রোভাইড করতে হবে এটাও তো বলে দিতে হবে সেকশনে। এটা হচ্ছে আমার আই সেকশন, এটা তো পাইছি, এই সেকশনটার নাম হচ্ছে W2162, এটা তো আমি বলে দিলাম। এখন খালি এটা বলে দিলে হবে না, এই সেকশনের কত দূর পর পর লোকাল বাকনিং এড়ানোর জন্য কত দূর পর পর এরকম ব্রেসিং প্রোভাইড করতে হবে, কত দূর পর পর, ওই যে বলছিলাম যে ল্যাটারাল ব্রেসিং এরকম এক্সট্রা পাথ ওয়েল করে লাগানো থাকবে কত দূর পর পর, হ্যাঁ দুই পাশেই, বোথ পাশে, এই পাশেও ওই পাশেও, এটাও আমাকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব, এর জন্য আমরা ওই যে এলসি বের করতে হবে। এলসি সূত্র আমরা এর আগে দেখে আসছি, সরি এইটা LC1 LC2, এটাতে BF লাগে মানে উইডথ অফ দ্য ফ্লেঞ্জ, আর AF হচ্ছে এরিয়া অফ দ্য ফ্লেঞ্জ, এই দুইটা জিনিস আর ডেপথ, এই তিনটা জিনিস আমার লাগে। তো এই তিনটা জিনিস আমরা কি করব, ওই সেকশন থেকে আমি বাই করব। তো ডেপথ আমরা জানি 21 ইঞ্চি, এই কারণে এর নাম হচ্ছে W21, 21 ইঞ্চি। 21 ইঞ্চি মানে এখানে অ্যাকুরেটলি তারা বলছে 20.99 ইঞ্চি, 4 থেকে পাইছে, ওইটাকে W21 নাম দিয়েছে, মানে ডেপথ হচ্ছে 21 ইঞ্চি। ওই 4 থেকে আবার আমরা ফ্লেঞ্জের উইডথ পাবো, আবার ফ্লেঞ্জের থিকনেসও পাবো। তখন আমি LC1 LC2 বের করতে পারবো ওই সূত্র দিয়ে বসাইয়া, হ্যাঁ। আর আমি স্ট্যান্ডার্ড রেশিও অ্যাড করার জন্য আমি ধরছিলাম আমাদের LB
স্মলার দেন অর ইকুয়াল টু এলসি, আমি ধরবো হচ্ছে আমি ক্রিটিক্যালের সমান করেই ব্রেসিং প্রোভাইড করব, ক্রিটিক্যালের সমান করেই আমি কি করব, ব্রেসিং প্রোভাইড করব, মানে এলবি ইকুয়াল টু এলসি। তাহলে এখানে ক্রিটিক্যাল হচ্ছে ম্যাক্সিমাম 8.70 ফিট দূরে দূরে আমি ব্রেসিং দিতে পারি, 8.70 ফিট দূরে দূরে আমি ব্রেসিং দিতে পারি। কিন্তু নাম্বার অফ ব্রেসিং যখন আমি বাইর করতে যাব তখন আমি কি করতে হবে, টোটাল স্প্যান কত, 30 ফিট। এটাকে আমি ভাগ করব, যেহেতু ম্যাক্সিমাম 8.70 ফিট পরে পরে আমি ব্রেসিং দিতে পারি, তাহলে এটা ভাগ করব 8.70 দিয়ে টোটাল লেন্থটাকে। এর চেয়ে একটা বেশি হবে, কারণ প্রথম থেকে আমি স্টার্ট করব, তো এই কারণে একটা বেশি হবে। তো এইখানে আমরা যখন এস্টিমেট করছি, আমরা ভালো করে জানি রডের যখন হিসাব বের করতে হয় তখন একটা বেশি হয়। তো সিমিলার ব্রেসিং যখন হিসাব করতে হবে, টোটাল লেন্থ 30 ফিট, এটাকে কত ফিট পরে পরে ব্রেসিং দিব, 8.70 ফিট পরে পরে ব্রেসিং দিব প্লাস 1, এটা করে নাম্বার অফ ব্রেসিং আমরা বাইর করব। বাইর করার পরে নাম্বার অফ ব্রেসিং আমি কি করব, বের করব, ঠিক আছে। বের করার পরে এখন এর চেয়ে মাইনাস হবে আরো 2 কেন, কারণ এই সাপোর্টও ব্রেসিং দরকার, সাপোর্টও ব্রেসিং দরকার, ঠিক আছে। 8.70 ফিট পরে পরে হইতে গেলে আমরা সাপোর্টও ব্রেসিং দরকার, হ্যাঁ কব হইতে হয়। 8.70 ফিট পরে পরে আমার কি দরকার, ব্রেসিং দরকার, কিন্তু সাপোর্টে তো আমার কলাম আছে, তো ওইখানে তো বাকলিং এর কোনো সম্ভাবনা নাই, এটা অটো ব্রেসিং এর কাজ করবে। তাহলে এই সাপোর্টে দুইটা ব্রেসিং এর দরকার নেই, তাহলে এইখান থেকে মাইনাস যাবে 2, তাহলে টোটাল ব্রেসিং থাকলো কয়টা, 3টা। তো 30 ফিটের ক্ষেত্রে আমরা যদি 3টা ব্রেসিং দিতে চাই 30 ফিটের ক্ষেত্রে, তাহলে আমরা 3টা ব্রেসিং কি করতে পারবো, এইভাবে ইন্টারমিডিয়েটে 7.5 ফিট পরে পরে 3টা ব্রেসিং প্রোভাইড করতে পারবো। তাহলে 3টা জিনিস দেখলাম, একবারে খুব ছোট অঙ্ক, সোজা। প্রথমে সেকশন মডুলাস বাইর করে চেক দিতে হবে, ডিফ্লেকশন চেক দিতে হবে, তারপর হচ্ছে এলবিটা বাইর করতে হবে, যেটা আমরা আগেই অ্যাজিউম করছিলাম, ঠিক আছে। ল্যাটারাল ব্রেসিং কত দূর পর পরে দিতে হবে, যেটা ক্রিটিক্যাল ব্রেসিং এর সমান অথবা তার চেয়ে ছোট হবে, মানে সমানও দিতে পারি অথবা তার চেয়ে ছোটও দিতে পারি, এটা আমার ইচ্ছা, বড় দেওয়া যাবে না। তো আমি ক্রিটিক্যাল ব্রেসিং এর লেন্থ বাইর করছি, দুইটা লেন্থের থেকে মিনিমাম যেটা আছে সেটা ক্রিটিক্যাল ব্রেসিং লেন্থ। আমি ল্যাটারাল ব্রেসিং তার সমানও দিতে পারি অথবা তার চেয়ে ছোট দিতে পারি, কিন্তু বড় দিতে পারবো না। তাহলে এটাকে আমরা ইকুয়াল ধরে আমরা নাম্বার অফ ব্রেসিং বাইর করলাম, ওইটাকে ভাগ করলেই আমরা দেখলাম যে 7.5 ফিট পরে পরে ব্রেসিং লাগে। তো এইটাই হচ্ছে আমাদের বিম, একটা অঙ্কই আছে, স্যার এটা করলেই মোটামুটি হবে। এখানে তো আমরা যে লেন্থ পাইছিলাম 30 ফিট, তাহলে ওটা 3টা ব্রেসিং দিলে কিভাবে 7.5 মানে 5.5 ফিট 7 ফিট কিভাবে আসে? এখানে প্রথম তো ব্রেসিংটা তো আমি প্রথম থেকে স্টার্ট করবো না, আমি কি এখানে ব্রেসিং দিব? জি স্যার। আমি 7.5 ফিট পরে প্রথম ব্রেসিং দিব না, 7.5 ফিট পরে প্রথম ব্রেসিং দিব না, দ্বিতীয় ব্রেসিং দিব না, 7.5 ফিট পরে তৃতীয় ব্রেসিং দিব না, আবার চতুর্থ ব্রেসিং এর জন্য এখানে তো ব্রেসিং লেন্থ নাই, এখানে তো নাই। এই যে 4টা যোগ করো না, 30 ফিট হয়ে যায় না? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তো এছাড়া আমরা প্রিভিয়াসলি দেখছিলাম হচ্ছে কলাম, আমি বলছিলাম এটা চাইলে অ্যাভয়েড করতে পারো, বেস প্লেট গুলা। বেস প্লেটের ক্ষেত্রে মানে দেখাইছি যদিও, এটা চাইলে অ্যাভয়েড করতে পারো আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে কলাম। তো কলামের ক্ষেত্রে খুবই ইজি, একটা হচ্ছে কলাম সিঙ্গেল থাকলে কি অবস্থায় আছে, আর কলাম যদি ফ্রেমের অংশ হয় তাহলে কি রকম অবস্থা আছে, হ্যাঁ। সরি, হয়ে গেল। আচ্ছা, এই যে কলাম যদি সিঙ্গেল থাকে তাহলে এইখানে যেরকম একটা সিঙ্গেল কলাম বলছে যে 15 ফিট লেন্থ, W10 কলাম, এটা 15 ফিট লেন্থের আছে, ঠিক আছে। তার মধ্যে 50 কি লাইভ লোড, ডেড লোড, লাইভ লোড এগুলো কাজ করতেছে। আর এটা সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তার স্টিফনেস ফ্যাক্টর কে এর মান, ঠিক আছে। সেটা যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে এক রকমের,
যেটা যদি হিঞ্জ সাপোর্ট হয় আরেক রকমের, এটা যদি ফিক্স হিঞ্জ হয় আরেক রকমের, এটা যদি ক্যান্টিলিভার হয় আরেক রকমের। তো এটা করে আমরা এখানে ইয়ে আছে, অ্যালাউয়েবল স্ট্রেস আছে, এটা ডিরেক্ট সূত্র আমরা দিয়ে বের করতে পারি। তারপর হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস যদি জানি আর লোড যদি জানি, লোডকে অ্যালাউয়েবল স্ট্রেস দিয়ে ভাগ করলে কতটুকু এরিয়া দরকার সেটা পাওয়া যাব। তো ট্রায়াল এরর মেথডে আমি একটা সেকশন চুজ করব যেটার এরিয়া আমার রিকোয়ার্ড এরিয়ার চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে, ঠিক আছে, বড় হইতে হবে। তারপরে হচ্ছে আমাকে এই প্রথমে এই সেকশনটা আমি চুজ করলাম যেটা রিকোয়ার্ড এরিয়া আমার ইয়ের চেয়ে বড়। তারপরে কিছু ট্রায়াল দিয়ে এটাকে চেক করতে হবে। তো এখানে কেএল বাই আর, সিসির চেয়ে ছোট হইলে এক রকমের সূত্র, সিসির চেয়ে বড় হইলে আরেক রকমের সূত্র, স্ট্যান্ডার্ডনেস রেশিও। স্ট্যান্ডার্ডনেস রেশিওটা চেক দিতে হবে, চেক দিয়ে আবার অ্যালাউয়েবল স্ট্রেস বাইর করতে হবে, বাইর করে আমার টোটাল লোডটাকে অ্যালাউয়েবল স্ট্রেস দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে আমি এরিয়া যেটা পাবো এটা প্রোভাইডেড এর চেয়ে ছোট মানে ছোট হইতে হবে। তো প্রোভাইডেড চেয়ে যে এটা ছোট, রিকোয়ার্ডটা ছোট কিন্তু অনেক বেশি ছোট, আনইকোনমিক্যাল, এটার জন্য আবার ইকোনমিক্যাল করার জন্য আরেকটা সেকশন, লাইটার সেকশন নিয়ে ট্রায়াল এরর মেথডে চেক দিছি। দ্যাটস ইট। তো এটা হচ্ছে কি মেথড, এএসডি মেথড। এএসডি মেথড এইভাবে করি আমরা। আর এটাই যদি এলআরএফডি মেথড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ ক্রিটিক্যাল বের করার সূত্র চেঞ্জ হয়ে যায়, ল্যামডার উপরে ডিপেন্ড করে, ল্যামডা সির উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ করে আমরা সিমিলার প্রসিডিউরে জাস্ট সূত্রগুলা জাস্ট চেঞ্জ, প্রসিডিউর সিমিলার। তো এইটাই হচ্ছে যদি আমার ইয়ে হয় মানে সেকশনের মধ্যে হয়, আবার তার মাঝখানে যদি আবার ব্রেসিং থাকে, মানে দুইটা পার্ট হয়ে যায়, যে একটা কলাম থাকলো তার মাঝখানে আবার একটা ব্রেসিং আছে, মাঝখানে আবার একটা ল্যাটারাল ব্রেসিং আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ল্যাংটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। আগে তো ডিরেক্ট এরকম সাপোর্ট ছিল, এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে কিরকম হয় সেটাও এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, এটাও দেখতে হবে আর কি। হ্যাঁ, অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে। তো আবার যদি এটা ফ্রেমের পার্ট হয় তাহলে এখানে কেএন এর মান আমরা ডিরেক্টলি ইউজ করছিলাম, তখন ডিরেক্টলি ইউজ করতে পারবো না যখন সেটা ফ্রেমের পার্ট হয়ে যাবে। তো ফ্রেমের পার্ট হয়ে গেলে সেটাকে কিভাবে সলভ করা যায়, আমরা এখান থেকে ওই কে এর মানটা বের করবো আর কি, নোমোগ্রাফ ইউজ করে, ঠিক আছে। ফ্রেমের পার্ট হলে বাদ বাকি প্রসিডিউর সিমিলার, ডিজাইনটা সিমিলার। একটা প্রশ্ন ছিল কোনটা নিয়ে? স্যার 3.10 স্যার বলেন। স্যার এলআরএফটি মেথডে তো আমরা ওই যে এরিয়া বের করতাম সেটা স্ট্রেসের 85% নিয়ে। কোনটা? স্যার এলআরএফটি মেথডে আমরা এরিয়া বের করতাম স্ট্রেসের 85% নিয়ে, মানে এরিয়া সমান লোড বাই স্ট্রেস, তো স্ট্রেসের 85% নিয়ে আমরা এরিয়া বের করতাম। তো এখানে স্যার ওইটা তো টেনশন মেম্বারের জন্য, ওটা তো টেনশন মেম্বারের জন্য একটা ফ্যাক্টর যোগ গুণ হয়, ইউ ফ্যাক্টর গুণ হয়। প্রথমে দেখেন এটা তো এখানে ক্রিটিক্যালের সূত্র দিয়েই করছে, এটা তো স্ট্রেস বার করা বা ফোর্স বার করা, এটা এই সূত্র দিয়েই করছে। আর কোথায়? এখানে তো অ্যালাউয়েবল স্ট্রেসের কোনো আমি কিছু পাই না। লোড যে বের করছে সেখানে স্ট্রেসের 85% কেন নিল না? কই লোড বের করছে? একদম নিচে ক্রিটিক্যাল লোড। ওই যে ক্রিটিক্যাল লোড যেটা, এটা সেফটি ফ্যাক্টরটা অ্যাড করে নাই আর কি, সেফটি ফ্যাক্টরটা এটাতে অ্যাড করা হয় নাই, আর কিছু না। তাহলে স্যার আনসার কোনটা লিখবো? সেফটি ফ্যাক্টর অ্যাড করে এলআইএফডি তে তো সেফটি ফ্যাক্টর অ্যাড করতে পারেন, কলামের জন্য তার অ্যাড করে নাই আর কি, কলামের জন্য টোটালটা নিচ্ছে, এই যে সার্টেন অ্যামাউন্ট, ঠিক আছে। কিন্তু স্যার এটা এএসডি তে করলে লোড আসে 607 কি, আর
সেফটি ফ্যাক্টর যদি এড করি তখন এলআরএফডি তে লোড আসে 889 কি। হ্যাঁ হ্যাঁ, আপনি সেফটি ফ্যাক্টর অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ স্যার 5.1 টা একটু দেখাই দিবেন। 5.1 জি স্যার। কোনটা? স্যার, 3.10 5.1 স্যার ফ্রেমে 6.13 5.1 কই? একদম বিমের পরে যেটা ফ্রেমের 5.1 where is 5.1? একবারে লাস্টে এটা লাস্টে এটা এটা জি স্যার। এটা তো আমি করাই নাই, এটাকে আমি করাইছি? না স্যার, এটা তো আমি করাই নাই, এটা করাই নাই। মাঝে মাঝে ফ্রেম থেকে আসে। হ্যাঁ, এক্সামে দেখলাম মাঝে মাঝে ফ্রেম থেকে আসে। ফ্রেম থেকে আসতে তো ওইটার মতো করে, ওই যে আমরা 3.10 করছিলাম ওইটার মতো করে, ওইটার মতো করে করে ফেললাম। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আর বাদ বাকি গুলা তো এগুলা ইজি, টেনশন মেম্বার তো আপনারা এটা সময় নিয়ে আমি পড়াইছি যে এএসডি মেথড এলআইএফডি মেথড সূত্রগুলা চেঞ্জ। একটা ওয়েল্ডেড হইলে লেংথ বাইর করবেন, ওয়েল্ডের লেংথ কত, নাহলে বোল্টের হইলে নাম্বার অফ বোল্ট বাইর করবেন, আর বোল্টের অ্যারেঞ্জমেন্ট বাইর করবেন। ঠিক আছে, তার সাথে সাথে গাছের প্লেটের ক্ষেত্রে থিকনেস আর ইয়েটা চেক দিতে হয়। আর এইগুলার ক্ষেত্রে তো আমি বলে দিছিলাম যে কোন কোন অঙ্ক মানে ইম্পর্টেন্ট আর কোনগুলা দেখা লাগবে না। ওই যে ইয়ের ক্ষেত্রে, এটা কি বোল্টেডের ক্ষেত্রে। কি দেয়া থাকবে? হ্যাঁ সূত্র দেওয়া থাকবে না, মুখস্থ করেন। স্যার এত বড় বড় সূত্র কিভাবে না স্যার, না, এটা স্যার অনেকদিন বলছিলেন। হ্যাঁ না কিছু কি? না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি বলছিলাম? স্যার যে স্যার সূত্র দেয়া থাকবে। সূত্র দেওয়া থাকবে বলছিলাম। স্যার ওই এই ইয়ের যে ক্ষেত্রে এই যে কলাম সূত্র দেওয়া, এই যে সূত্র দেওয়া আছে। বাট স্যার এটা তো ইয়ার না স্যার, মানে সবগুলা তো আমার লাগবে না। এগুলা ছাড়া যেগুলা সূত্র আছে সেগুলা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। এইগুলা ছোট ছোট সূত্র যেগুলা আছে, এখানে ম্যাক্সিমাম সূত্রই আপনার দিয়ে দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম সূত্র, এই যে সূত্রগুলা, নোমোগ্রাফের চার্ট, ঠিক আছে, এখানে তো সবই দিয়ে দেওয়া আছে। এই যে বিম বেন্ডিং এর ক্ষেত্রে সূত্র দেওয়া দেওয়া আছে, বিম শেয়ারের ক্ষেত্রে শেয়ার তো দেখাই নাই, কলামের ক্ষেত্রে এলআইএফডি, কলামের ক্ষেত্রে এএসডি, এগুলো সূত্র তো সব দিয়ে দেওয়া আছে। আর কি দিয়ে দিয়ে দেওয়া থাকবে? এখানে সেকশন গুলা সবগুলা আপনার দিয়ে দেওয়া থাকবে, সবগুলা দিয়ে দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নাই। স্যার 2.3 আর 2.4 যে ম্যাথ, হুম, ওই যে স্যার রুফ ট্রাসের যে ম্যাথ গুলা, তো হ্যাঁ। ওইগুলোতে স্যার কি আমাদের ওয়েল্ডিং এর যে ক্যালকুলেশনটা ওইটা কি দেখাতে হবে নাকি জাস্ট আমাদের যদি সেকশন বের যেটা 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 বলে দেওয়া থাকবে, ওয়েল্ডিং এর ক্যালকুলেশন যদি দেখাইতে হয় তাহলে বলে দেওয়া থাকবে যে ওয়েল্ডিং এর ক্যালকুলেশন দেখাইতে হবে। আর যদি বলে দেওয়া না থাকে তাহলে আপনার দেখাইতে হবে না। আমি ক্লিয়ারলি প্রশ্নে উল্লেখ করে দিছি, মডারেশনের পরে কি হবে আমি জানি না, বাট আমি ক্লিয়ারলি কোয়েশ্চেনে সবকিছু উল্লেখ করে দিছি, কোনটা দেখাইতে হবে কোনটা দেখাইতে হবে না, আপনি প্রশ্ন পড়লেই বুঝে যাবেন। ওকে স্যার কয়েকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। প্রথমটা হচ্ছে স্যার, আমরা যখন ডাবল অ্যাঙ্গেলে ইউজ করি, মানে ডাবল অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স আর ওয়াই মানে আর এক্স আর ওয়াই টা বের করি, কিন্তু যখন সিঙ্গেল সেকশনটা নিই তখন আমরা আর এক্স আর ওয়াই আর জেড। তো হ্যাঁ, মানে ওইটা তাহলে ডাবল সেকশনে কেন আমরা জেডটা চেক দেই না, মানে আর জেডটা কেন নেই না? আর যে আসলে সিঙ্গেল সেকশনের জন্য আমার দরকার নাই, কম্বাইন্ড সেকশনের জন্য আমার আর এক্স আর ওয়াই হইলেই হয়। সিঙ্গেল সেকশনের জন্য আর যেটা আসলে প্রয়োজন নাই। হুম,
যেটা জেড এক্সিস এর সাপেক্ষে রেডিয়াস অফ জাইরেশন, এটা প্রয়োজন নাই, আপনার আর এক্স আর ওয়াই দিলেই হবে, কারণ আমরা কাজ করি হচ্ছে এক্স এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে, এক্স এন্ড ওয়াই এক্সিস এর সাপেক্ষে। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, জেড ইন ইজ দিস ডিরেকশন। তো এটা আসলে আমার দরকার হয় না। স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমাদের যখন আমরা টেবিল 2.21 এখানে হচ্ছে গিয়ে পার্শিয়াল পেনিট্রেশন গ্রুপ ওয়েলস আর একটা হচ্ছে ফিলেট ওয়েলস, মানে এই দুইটা জিনিস কি বুঝলাম না স্যার। কোন জায়গায়? এটা হচ্ছে টেবিল 2.2 মানে টেবিল 2 এর 21 নম্বর টেবিল, 95 পেজ বইয়ের। বইয়ের 95 পেজ। জি স্যার, মানে এখানে এআইএসসি হচ্ছে মানে এসডি মেথড হচ্ছে স্যার, এলআরডি মেথডের জন্য দুটো টেবিল দেওয়া আছে, তো হচ্ছে ফিলেটের জন্য একটা আর গ্রুপ ওয়েল্ডের জন্য একটা, তো এই দুইটা জিনিস কি স্যার? খুঁজেই পাচ্ছি না 95 নাম্বার পেজ কই। আর ওইটা মেন বইয়ের স্যার, হ্যাঁ ওইটা সেটা মেন কোনটা? বইয়ের 95 নাম্বার পেজ। মেন বইয়ের তো, মেন বই থেকে তো আমি পড়াই নেই, বুঝি নাই। আপনার কোয়েশ্চেনটা আরেকটু যদি বলেন। স্যার এইখানে হচ্ছে দুইটা মানে আমার ওয়েল্ডের কি দেওয়া আছে, যেটা হচ্ছে পার্শিয়াল পেনিট্রেশন গ্রুপ ওয়েল্ড আর একটা হচ্ছে ফিলেট ওয়েলস, মানে এই দুইটা একটা হচ্ছে গ্রুপ কেটে, হ্যাঁ একটা হচ্ছে গ্রুপ কেটে করে আমি যদি ওয়েল করতে চাই, হ্যাঁ আমি মনে করলাম এটা হচ্ছে আমার মেম্বার, আমি ওয়েল করতে চাই, দেখা গেল যে একটাতে আমি এরকম গ্রুপ কাটবো, প্রথমে এটাকে গর্ত করে ফেলবো, এভাবে গর্ত করে ফেলবো, গ্রুপ কাটবো এটাকে, মানে এই জায়গার কিছু স্টিল উঠাই ফেলবো, উঠে আরেকটা স্টিল এখানে জয়েন দিব। আমি যদি কনক্রিটের কথা বলি, মনে করেন যে এই কনক্রিটের বিম, হ্যাঁ এটার সাথে আমি আরেকটা কিছু কানেকশন করতে চাই, তাহলে আমি কিছু জায়গা ভেঙে ফেলি না? জি স্যার। ভেঙে ফেলে তারপরে মনে করলাম যে আমি এইটার সাথে কানেকশনটা ভালো হবে, তাই না? জি স্যার। তো একই ভাবে গ্রুপ কেটে ওইটার সাথে ওয়েল্ডটা করে, ওই যে পাশের ফিল গ্রুপ ওয়েল্ড আর ফিলেট ওয়েল্ড আমরা যেটা দেখছি সেটা ওই যে টোটালটা ফিল করে যে ওয়েল্ডটা করে। ওকে, জি এটা স্যার। হচ্ছে স্যার ফিলেট ওয়েল্ড। আরেকটা কোয়েশ্চেন হলো যে আমরা যখন কি করি মানে আমরা শেয়ার চেক দেই, ব্লক শেয়ার, তখন যদি সামহাউ হচ্ছে আমরা এখানে যে সূত্রটা আমরা কেস 2 তে যেটা কনসিডার করি, ওইখানে যে অ্যালাউয়েবল শেয়ারটা পাই ওটা যদি ব্লক শেয়ারে ম্যাক্সিমাম মানে ব্লক শেয়ারটা যদি তার চাইতে বেশি আসে তাহলে আমরা ওকে ধরি, যদি এটা কম আসে তাহলে আমরা ওটা কিভাবে চেক দিব? এটা দরকার নাই, ওইটা চেক দেওয়ার, জাস্ট ওইখানে লিখে দিলেই হবে। স্যার আর লিখে দিলেই হবে। তখন এই সূত্রটা গাছের প্লেটের থিকনেসটা বাড়াইতে হবে, থিকনেস স্যার, এই বাড়াইয়া সূত্রটা তখন চেক দাও। স্যার স্যার আরেকটা এই প্রশ্ন সূত্রটা ছিল। কি এলআরএফ এর জন্য সেম থাকবে? Same. ব্লক শেয়ারের এটা? সেম। আচ্ছা। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার এইখানে যেটা মানে আমরা যখন কি করি যে একটা সূত্র যেটা আছে আমরা যে এফপি যেটা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করে, এটা হচ্ছে 1.2 এফইউ। তো আমরা এই এফইউটাকে আরো ম্যাক্সিমাম মানে আরো বাড়াই নিচ্ছি কেন? মানে আমরা তো যখন সেফটির জন্য একটু কমাই ধরি, এখানে 1.2 দিয়ে তো মাল্টিপ্লাই করলে স্যার একটু বেড়ে যাবে। এটা হচ্ছে স্যার एग्जांपल 2.1। 2.1 ওকে। কোন স্যার জায়গায়? এখানে হচ্ছে ওই যে আরেকটু নিচের দিকে স্যার, এখানে হচ্ছে স্যার ওই যে চেক বিয়ারিং ক্যাপাসিটি যে চেকটা দিই স্যার আমরা। কোথায়? স্যার একটা মিনিট এখানে না স্যার, পাইছেন? স্যার একটু আমি দেখতেছি স্যার 2.1। স্যার আমরা থিওরির জন্য কোন ধরনের প্রিপারেশন নেব? আমাদের শীটে যেগুলো সেগুলো পড়লে কেন? হ্যাঁ, আমি আসলে যেগুলা পড়াইছি এগুলোর মধ্যে থাকলেই হবে।
ঠিক আছে, আপনাদের এখানে মডারেশন করে কিছু চেঞ্জ করে দিতে পারে, স্যার ড্র বাদ বাকি যে কোনো পিকচার অফ টিপিক্যাল drawings পিকচার অফ স্টিল স্ট্রাকচার, এটার আনসার কি হবে? কোনটা Draw some typical picture joint of steel structure. জয়েন্ট। তো টিপিক্যাল জি পিকচার স্যার। জয়েন্টের পিকচার মানে হচ্ছে যে ওই যে আমরা ওয়েল্ডেড জয়েন্ট দেই, বোল্টেড জয়েন্ট দেই, তাই না? হ্যাঁ, এগুলার ছবি, এগুলার ছবি। এই যে বোল্টেড জয়েন্ট যদি আমি দিই, তাহলে এখানে বোল্ট অ্যাড করি, বোল্ট অ্যাড করি, বোল্ট অ্যাড করি। এই কলাম যদি হয়, তাহলে এইটার সাথে এইটার জয়েন্টের ছবি। ওয়েল্ডেড জয়েন্ট যদি দিই, ওয়েল্ডেড জয়েন্টের ছবি। স্যার এটা হচ্ছে ওয়েল্ডেড, হ্যাঁ, ওয়েল্ডেড জয়েন্টের ছবি। ঠিক আছে, স্যার ওটা হচ্ছে স্যার এক্সাম্পল 1.1। এক্সাম্পল 1.1। জি স্যার। 1.1 কে আমি পড়াইছি, জি স্যার। পড়াইছে নাকি? আচ্ছা দেখি। হুম, কোথায়? স্যার 1.1 এটা হচ্ছে 4 নম্বর। এইখানে স্যার এই যে স্যার ওই যে অ্যালাউয়েবল বিয়ারিং F equal to 1.2 FU, মানে আমরা এখানে বাড়াই নিলাম কেন স্যার? জি স্যার এটা স্যার। এই যে মানে- চেক বিয়ারিং ক্যাপাসিটি অফ চ্যানেল এন্ড গাসেল, জি স্যার, জি Cassette স্যার এখানে plate. যে allowable, জি স্যার। এটা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা হচ্ছে চ্যানেল এবং গাসেট প্লেটের যে সংযোগ স্থলে, হ্যাঁ, সেই সংযোগ স্থলে কতটুকু লোড ট্রান্সফার করতে পারে সেটার উপরে ডিপেন্ড করে। তো এটা তো ইকুয়েশনে তারা ডেভেলপ করছে হচ্ছে আলটিমেটের 20% তারা বাড়ায়া, সে স্ট্রেস নিতে পারে বাড়ায়া। তো ওইরকম ল্যাব টেস্ট করে দেখছে তারা বাড়ায় নিতে পারে, তো যার কারণে এইভাবে বাড়ায় ধরছে। স্যার মানে আমার বিয়ারিং এই যে আমার জায়গাটা একটু সবসময় বিয়ারিং যে সবসময় আমার কমানো হবে তা কিন্তু না, আমার বিয়ারিং তো বাড়তেও পারে। হ্যাঁ, মানে আমার আলটিমেট যেটা আছে, তো আলটিমেটের যে আমার বেশি হইতে পারে, কারণ সে যে আলটিমেট পর্যন্ত স্ট্রেস নিতে পারে তাও না, তার পরবর্তীতেও কিন্তু সে স্ট্রেসটা বিয়ার করতে পারে। তো অ্যালাউয়েবল বিয়ারিং যখন একটা সারফেস থেকে আরেকটা সারফেসে লোডটা ট্রান্সফার হয়, মানে গাসেট প্লেটের সাথে চ্যানেলের যখন কানেকশন হয়, তখন সেই ক্ষেত্রে তারা কানেকশন থেকে দেখছে যে অ্যালাউয়েবল বিয়ারিংটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, 20% হয়তো বা বৃদ্ধি পায়। তো সেই কারণে এই সূত্রটা ডেভেলপ করেছে, এটা সূত্রের 1.2 আর কিছু না। আর স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আমরা যখন ব্লক শেয়ারটা চেক দেই, তখন হচ্ছে আমরা যখন ওই যে সেকেন্ড কেজের ক্ষেত্রে আমরা তো সূত্রটা বের করে হচ্ছে 0.4 FY, আর যখন ব্লক শেয়ার দেই তখন হচ্ছে 0.3 FU। হুম। তো স্যার এটা তো হচ্ছে কি আমরা যখন ASD মেথডের জন্য দেই, তো যখন এটা LRFD মেথডে হবে তখন আসলে আমরা কি ধরবো? এটা কি সেম ধরেই আমরা করে হ্যাঁ, ফেলবো? সেম ধরে করে ফেলবেন। তাহলে তো স্যার আমরা যখন মানে সেকেন্ড কেজের জন্য সূত্রটা তো আমাদের একটু চেঞ্জ হয়, হ্যাঁ, তো Second ওটা case কি হলো তখন? ওই যে সূত্র যেটা চেঞ্জ হয়, এটা হচ্ছে স্যার। দিয়ে দেওয়া আছে না? জি স্যার 0.5 ইন্টু 0. সামথিং ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেওয়া আছে। আর যেটা বলে দেওয়া আছে এক্সাম্পল 2.1 এর মতো, সেটা 2.1 এর মতোই হবে। ওই যে ব্লক শেয়ারটা যেটা বলে দেওয়া আছে, এটা তো এখানে বলে দেওয়া আছে যে কনসিডার ব্লক শেয়ার চেক এজ ইজ 2.1, যেরকম আছে ব্লক শেয়ারটা সেরকম ভাবেই চেক হবে। আর ইয়েল্ডিং যেটা আছে সেটাও 2.1 এর মতো, যেটা চেঞ্জ হবে কনসিডারিং শেয়ার, সেটার সূত্রগুলো চেঞ্জ আছে, এখানে লেখা দেওয়া আছে, এগুলা একটু দেখলেই পাওয়া যাবে 11 আর 12 নাম্বার পেজে। সিমিলার আর কি। মানে স্যার একটু স্যার আমি একটু বলতেছি, মানে এই যে আমরা স্যার যখন LRFD মেথডে করলাম স্যার, তখন আমাদের সূত্রটা ছিল 0.7 AGFY সেকেন্ড কত নাম্বার কেজের অঙ্ক? ক্ষেত্রে। এটা হচ্ছে স্যার 3.3 2.2 স্যার। 2.1 2.1 এ 2.2, ওকে। দিস LRFD মেথড। হ্যাঁ, LRFD মেথডে কি হয়েছে? একটু নিচে স্যার, মানে আমাদের গাছের প্লেটের যখন আমরা কনসিডারেশন স্যার সেকেন্ড হ্যাঁ, কেজটা, কনসিডারিং শেয়ার, তো আমরা কি
জি স্যার। কনসিডারিং ইয়েল্ডিং বলছে এক্সাম্পল 2.1 এর মতো, কনসিডারিং শেয়ার সেটা এই সূত্র দিয়ে করার জন্য, ঠিক আছে। জি স্যার। আর তো স্যার কনসিডারিং মানে আমরা আসলে এখানের ক্ষেত্রে মানে কোন অংশটা নিয়ে চেক দিব স্যার? মানে আমরা যখন কনসিডার ব্লক শেয়ার করব, মানে ব্লক শেয়ারের চেকটা তো স্যার এখানে দেখানো হয় না, এটা নিয়ে একটু স্যার কনফিউশন। এই ব্লক শেয়ারের যে চেক দেখানো হয় না, এটা তো বলছে আগের মতো 2.1 এ ব্লক শেয়ারটা দেখো, যেটা দেখবা সেটার মতোই 2.1টা দেখো, ঠিক আছে। অ্যালাউয়েবল ব্লক শেয়ার যেভাবে বের করে সেটার মতোই, ওকে। এই যে জি, দেখো স্যার। এখানে বলে দেওয়া আছে সেটার মতোই লেখা আছে তো। আর স্যার আরেকটা এক্সাম্পল স্যার, মানে 2.6। 2.6, ওকে 2.6, 2.3, 2.4, 2.5, 2.6, হ্যাঁ। স্যার এইখানে যে মানে টুটা দিছি আমরা, দুইটা জিগজাগ পথ, এই দুইটা জিগজাগ পথ কোনটা স্যার? মানে এই যে টু জিগজাগ পথ, এই জিনিসটা বুঝুন। কোনটা? জি স্যার, এখানে যে পথ এ বি জি সি ডি স্ট্রেট এন্ড জিগজাগ, এখানে দুই দিয়ে আমরা কেন গুণ করছি? ওই যে এ স্কয়ারের মান দুইটা না জিগজ্যাগ স্যার, পথ ইউজ হবে। দুইটা তুমি জিগজাগ এটা পথ, এটা একটা আমি তো স্যার বলি বুঝলাম। জি স্যার। তুমি এখানে গেলেই এই যে এস যেটা সেটা পাওয়া যাবা। এই যে ছবি দেখো, কোথায় এস আছে কোথায় জি আছে, দেখলে ওইটাকে তুমি করো যে ডিরেক্ট সে চলে যেতে পারে, আবার সে ক্রস করে যেতে পারে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। ওইটার জন্য এইখানে লিখে দেওয়া আছে এই যে সূত্র এ স্কয়ার টি ডিভাইডেড বাই 4g স্যার মানে আমার জিগজ্যাগের জন্য। স্যার জিগজ্যাগ তো বুঝলাম স্যার, কিন্তু এখানে টু দিয়ে বলতে কি এখানে কি দুইটা জিগজ্যাগ পথের কথা বলা হয়েছে? তাহলে দুইটা জিগজ্যাগ কোনটা বোঝানো হয়েছে? একটা তো স্যার এ বি জি সি ডি, এইটা পথ বুঝলাম, আরেকটা পথ কোনটা এ স্যার? বি জি সি ডি দেখাই। জি স্যার, আরেকটা এ পথ তাহলে বি কোনটা? জি সি ডি, ওকে। জি স্যার। আরেকটা জি স্যার। হচ্ছে ডিরেক্ট, আমি যদি চিন্তা করি যে একটা হচ্ছে এ বি সি ডি, একটা হচ্ছে ই এফ জি এইচ, ঠিক আছে। জি একটা স্যার। হচ্ছে এ বি জি সি ডি। আচ্ছা, আরেকটা পাথ হচ্ছে এ বি জি সি ডি, আর একটা পাথ হচ্ছে এ বি জি এইচ ডিরেক্ট, জি স্যার। ঠিক আছে। এই দুইটা পাথ, স্যার এখানে আমরা এই কারণে পথটা দিক দিয়ে বুঝবো কিভাবে যে মানে কোন দিকে হইতে পারে সম্ভাব্য না, পথটা? তোমার তো এটা তো একবারে বোঝা যাচ্ছে যে এখানে আসার পরে সে ইদার সোজা যেতে পারে, তাহলে তো এটার একটা পাথ পাইলাম জি এবিসি। স্যার। আরেকটা কি হইতে পারে, এইখান থেকে আইসা এইখানে আইসা আবার এইখানে আইসা এভাবে ফিল করতে পারে, তাই না? জি স্যার। এটা আরেকটা পাথ পাইলাম। তারপরে এইখান থেকে আইসা সে তো আর সোজা এদিকে যাবে না, তাই না? জি সে স্যার। আসবে জি তেরা, স্যার। আসার পরে এদিক থেকে আবার সোজা সে নেমে যেতে পারে, ওকে। জি স্যার। এটা আরেকটা পাথ পাইলাম। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার।